তাহলে আমরা প্রথম তোমাদের সাথে মক টেস্ট 12 ক্লাস 12 এর মক টেস্ট 15 এর রেজাল্টটা শো করলাম। তোমাদের ইস্ট মেদিনীপুর, হাওড়া, নর্থ দিনাজপুর, ওয়েস্ট মেদিনীপুর এবং স্টুডেন্টরা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছো। চলো আজকের টেস্টে কি হয় সেটা এবার আমরা একটু দেখে নিই। তোমাদের আজকের কোশ্চেন পেপার এবার আমি দেখাতে চলেছি মক টেস্ট 16। মক টেস্ট 16 দেখাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের আজকের 10টা কোশ্চেন। তোমাদের স্যার সময়, আমি মানে স্যার এক্সাম দিয়ে যত নম্বর পাবো সেটা কি আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে হ্যাঁ দেবো, মানে একদম, আপনার হ্যাঁ আমার নামের যে হোয়াটসঅ্যাপটা আছে 9804265101, সেখানে তোমার ক্লাস 12 লিখবে, মক টেস্ট 16 লিখবে। তোমার ক্লাস 12 লেখাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। ক্লাস 12 মক টেস্ট 16। ক্লাস 12 না লিখলে কিন্তু তুমি কিছুই আমরা বুঝতে পারবো না তুমি কোনটা কি মার্কস পেলে। তারপর তোমার নাম, জেলা আর তুমি কত পাচ্ছ সেটা লিখবে। তোমার সময় শুরু আচ্ছা হচ্ছে স্যার। এখন থেকে 8:38 থেকে 10 মিনিট সময়। আর তোমাকে হোয়াটসঅ্যাপেও যেমন লিখবে তার সঙ্গে সঙ্গে এখানেও চ্যাটেও লিখে পাঠাতে হবে অপশনগুলো। তোমরা ভিডিওটা একটু অন রাখো, তোমাদের সবাইকে বলছি টেস্ট চলাকালীন স্যার 7 আর 10 এর কোয়েশ্চেন দুটো সেম তো? হ্যাঁ 7 আর 10 তাহলে এক হলে একই ধরনের অ্যান্সার লিখবে। ওটা 10 আর 7 একই লাগছে। অঙ্কিতা, হিমাংশু, পলাশ, সায়ন, কুন্ডু, তোমাদের ভিডিওটা একটু অন রাখো প্লিজ। অয়ন ব্যানার্জি, টেস্ট চলাকালীন একটু ভিডিওটা অন রাখো, তারপর নাহলে অফ করে রেখো। রিয়া তোমাকে দেখতে পাচ্ছি না। সৃঞ্জা চৌধুরী, অয়ন তোমাকে দেখতে পাচ্ছি না। রিয়া তোমার অ্যান্সার গুলো দেখিও না, তুমি কি কি লিখছো, তাহলে অন্য বন্ধুরাও তো দেখে নেবে অ্যান্সার গুলো। তোমার বই খোলা কেন রিয়া? রিয়া বই বন্ধ করো। রিয়া, রিয়া দাস, তুমি বইটা তোমার খোলা আছে ওটা বন্ধ রেখো। হুম, তোমরা সবাই এনসিইআরটির বইটা কিন্তু ক্লোজ করে রাখবে এক্সাম টাইমে। অঙ্কিতা, সপ্তবর্ণা, এদেরকে আমরা দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ রিয়া। স্যার 7 আর 10 এর কোশ্চেনটা কি অ্যান্সারটা একই লিখবো? হ্যাঁ একই লেখো, তুমি 7 10 করে মেনশন করো কিন্তু। স্যার কি বললেন আর বললাম না? মানে 7 এরটাও অ্যান্সার লেখো, 10 এরটাও অ্যান্সার লেখো, দুবার অ্যান্সার লেখো। হ্যাঁ স্যার ঠিক আছে। রোহন দেখতে পাচ্ছি না তোমাকে। অঙ্কিতা, সপ্তবর্ণা, সৃঞ্জয়। স্যার আমার হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছি, ওকে রোহন, পাঠিয়ে দিয়েছি। ওকে রোহন ঠিক আছে, ওকে। যার হয়ে যাচ্ছে সে ভিডিও অফ রাখতে পারো।
স্যার আর কত মিনিট বাকি আছে? তোমার বাকি আছে আর 3 Hello? মিনিট। হ্যাঁ, আর 3 মিনিট বাকি আছে। স্যার, বলো বলো। স্যার বলছি আমি আনসারটা পাঠিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তো, একটু দেখুন। কি বললে, নামটা বলো। আপনাকে পাঠাইছি স্যার, দেখছেন? অ্যান্সারটা কোনখানে পাঠাবো? হ্যাঁ, কি বললে, অ্যান্সারটা তোমরা পাঠিয়ে দিতে পারো এখানে জুম অ্যাপসের চ্যাটে প্রাইভেটলি। হ্যাঁ স্যার, পাঠিয়েছি, মানে পেয়েছি। তোমার নামটা বলো বাবা, একটু তোমার নামটা বলো। আজিজা। আজিজারটা পেয়েছি। স্যার আমারটা পেয়েছেন? নাম বলো বাবা তোমার। প্রশান্ত। প্রশান্তরও পেয়েছি। আমরা রোহনের, ইন্দ্রজিতা, অরিজিৎ, তিস্তা, সায়নদীপ, সৃঞ্জয়, এদের সব পেয়ে গেছি আমরা এদেরগুলো। স্যার আমি চন্দ্রগুপ্ত অয়ন, স্যার আমিও পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ তোমারও পেয়েছি। অয়ন, সায়ন, মনীষা, রঞ্জিতা, শ্রেয়া, প্রশান্ত, আজিজা, কিঙ্কর, চন্দ্রবর্তী, এদেরগুলো পেয়ে গেছি আমরা। আর এই নামগুলো ছাড়া যাদের বললাম এখনো পাইনি। স্যার আমি পাঠিয়েছি স্যার, নেট একটু স্লো বলে স্যার যাচ্ছে না, এখনো সেন্ড হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পূর্বাশা পাঠিয়ে দিয়েছে, শুভদীপ পাঠিয়ে দিয়েছে। স্যার সরি রঞ্জিতকে আমি শুধু রঞ্জিতা বলি, কেন কি জানি। রঞ্জিত সরি। এটা আমার আসল কি বলতো, মাইন্ডে এমন ভাবে তোমার নামটা রঞ্জিত হয়ে আছে। রঞ্জিতাকে ঠিক স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার?
হ্যাঁ ওকে বলো সুপ্রিম বলো। আমিনাকে পেয়ে হ্যাঁ গেছি, স্যার বলছি আমিনার আমি message, হোয়াটসঅ্যাপে বলো। পাঠিয়ে দিয়েছি স্যার আপনার হোয়াটসঅ্যাপে। না তুমি হোয়াটসঅ্যাপে কেন পাঠাচ্ছ, তুমি আগে জুম অ্যাপসে পাঠাও। স্যার ফটো করে বুঝেছো? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি তাও একবার জুমে পাঠিয়ে দাও বাবা, যে জুমে অ্যাপসে। ও স্যার এখানে আমার এভরিওয়ান অপশনটা করা আছে তো স্যার, মানে মানে পার্সোনালটা নাই কেন স্যার অপশনটা? ও ঠিক আছে, আমরা দেখে নেবো। তোমার নামটা বলে দাও তো একবার। স্যার হিমাংশু আসরকার স্যার। ঠিক আছে চলো আমরা দেখে নেবো। হিমাংশুর নামটা নোট করে নেবেন, ও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। রোহন খান পাঠিয়ে দিয়েছে আমাদের, শ্রাবন্তী পাঠিয়েছো। চলো আমাদের সময় কিন্তু প্রায় শেষ। এবার আমরা অ্যান্সার গুলোকে তোমাদের সাথে ডিসকাস করব। চলো এবার আমরা রেডি হয়ে নিই। পলাশ, পলাশেরও পেয়ে গেছি। চলো এবার আমরা অ্যান্সার গুলো তোমাদের সাথে শেয়ার করি। পলাশ পাঠিয়ে দিয়েছে। চলো এবার আমরা রেডি হয়ে নিই আমাদের অ্যান্সার আজকের বোঝবার জন্য কি কি আছে আমাদের অ্যান্সার আছে। দাঁড়াও এক সেকেন্ড, আমরা চলে আসি, তোমরা পাঠিয়ে দাও ফটাফট। আজকে দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, হিউম্যান হেলথ ক্যান বি মেনটেন বাই ব্যালেন্স ডায়েট, পার্সোনাল হাইজিন বা রেগুলার এক্সারসাইজ, এইগুলো করেই তো আমরা হিউম্যান হেলথ ঠিক রাখতে পারবো। এইভাবেই আমরা মেনটেন করতে পারবো, এই তিনটে প্রসেসই ঠিক হবে, অল অফ দিস। Question number 2. Which of the following is adversely affect of the human health? Infection, genetic disorder, rest and exercise. দেখো adversely মানে উল্টো এফেক্ট দেয়, জেনেটিক ডিসঅর্ডার হলে অ্যান্ড কিছু ইনফেকশন হলে। রেস্ট আর এক্সারসাইজ হলে খুব একটা হয় না, সেটা তোমার পড়াশোনার লেভেলে হতে পারে, তুমি বেশি রেস্ট নিতে নিতে ঘুমিয়েই কাটিয়ে দাও, সেটা আলাদা কথা, কিন্তু আমাদের হিউম্যান হেলথ লেভেলে কোনো প্রবলেম হয় না। তারপর দেখো ওই যে তোমার দ্য নেম অফ দ্য মেরি ম্যালিন ইজ দ্য রিলেটেড উইথ দ্য ডিজিজ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এনসিআরটিতে আছে। অপশন এ টাইফয়েড। কোশ্চেন নাম্বার 4, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ইজ কজড বাই। অপশন এ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার কথা বলা হয়েছে, কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। অ্যান্টিঅ্যামিবা হিস্টোলাইটিকা আলটিমেটলি প্যারাসাইটটা কোথায় মেনলি তোমার গ্রো করে? অপশন এ লার্জ ইন্টেস্টাইনের মধ্যে। Question number 6, which of the following disease is caused by the protozoan? যেটা দেখো সিফিলিস, ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড ব্লাস্টোমাইকোসিস। মাইকোসিস মানে এটা ফাঙ্গি থেকে। দেখো এইখান থেকে অ্যান্সারটা আমাদের চলে আসবে, যেটা তোমার এই অপশন সিটা। তুমি হয়তো জানো না অপশন সিটা, এমনও হতে পারে, কিন্তু অন্য অপশনগুলোকে দেখে তোমাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে, বুঝেছো? এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এনইটির সিলেবাসের মধ্যেই আছে, এমন একটা অন্য নাম দেওয়া হলো। Question number 7. Question, infection of Ascaris usually occur কি করে হয়? By the drinking water containing egg of the Ascaris. আর কি? Question number 8. Intermediate host of the Wucheria যেটা হচ্ছে ফিমেল কিউলেক্স মসকিউটো। Question number 9. Fungi belong to the genera Microsporium, Trichodophyton and the Epidermophyton যেটা হচ্ছে কি ডিজিজের জন্য রেসপন্সিবল? A. ringworm. Question number 10. Infection of Ascaris. Infection of Ascaris usually occur, দেখো সেম অ্যান্সার, সেজন্য কোশ্চেনটা ছিল 7 আর 10 সেম, তাই 10 এরও এই অ্যান্সারটাই সেম হচ্ছে ড্রিঙ্কিং অফ ওয়াটার কন্টেনিং দ্য এগস অফ দ্য অ্যাসকারিস। এবার তোমরা কাউন্ট করো, 2 মিনিট টাইম নাও, প্রত্যেকটা ঠিক হলে +4, একটা ভুল হলে -1, যদি না অ্যাটেন্ড করো 0। কাউন্ট করো তুমি, তারপর লেখো, তোমার হোয়াটসঅ্যাপে চলে যাও, আমার যে স্যার বলছি স্যার, বলো স্যার। হ্যাঁ বলো স্যার স্যার। বলছি আমি একটু লিভ হয়ে গেছিলাম, একটু অ্যান্সারগুলো বলছি স্যার, আমি একটু লিভ হয়ে গেছিলাম, তো অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিচ্ছি, একটু অ্যান্সারগুলো মিলানো হয়নি। ওকে ঠিক আছে, আমি স্যার লিভ হয়ে গেছিলাম, নেট কানেকশন ছিল না বলে। ওকে ওকে মিলে নাও। আর অন্যরা তোমরা পাঁচ নম্বরটা বলবেন।
5 নাম্বারটা হচ্ছে অ্যান্টিঅ্যামিবা হিস্টোলাইটিকা। এই ডিজিজটা কোথায় মেনলি গ্রো করে? অপশন এ লার্জ ইন্টেস্টাইনের মধ্যে। স্যার কোশ্চেন নাম্বার 6 এর সিফিলিসটা আপনার ইয়ে দিয়ে হয় না, আপনার ট্রোপোনিমা প্যালিডিয়াম যেটা, হ্যাঁ 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 একদম। আর স্যার যেটা ওটা ব্যাকটেরিয়াসিস যেটা সি আছে ব্লাস্টোমাইকোসিস অপশন, এটা ফাঙ্গি থেকে ব্যাকটেরিয়া হয়। হবে। হ্যাঁ হ্যাঁ কি বলছে? ব্লাস্টোমাইকোসিস যেটা আমাদের কোশ্চেনে ছিল, ডিজিজ কজড বাই দ্য প্রোটোজোয়া। হ্যাঁ সেটা বেবিওসিস তো অ্যানসারটা হবে। ব্লাস্টোমাইকোসিস যেটা ফাঙ্গি ডিজিজের থেকে। না মানে স্যার এখানে আমি ওটা বলছি না, আমি এখানে বলছি যে যেমন ইয়ে আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়ার নামটা জিজ্ঞেস করবে না তো স্পেসিফিক? না না না, যেগুলো কার আমাদের দিয়ে এনসিইআরটি তে না, ওইগুলো যেগুলো এনসিইআরটি তে আছে সেইগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো এবার তোমরা সবাই কি করো, মক ক্লাস 12 মক টেস্ট 16, তোমার নাম, তুমি কোন জেলা থেকে আছো সেটা লেখো, কত পেয়েছো সেটাকে পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপে 9804265101। এরপর আমরা চলো আমাদের এবার ক্লাসের জন্য আমাদের প্রিপারেশন নিই। আজকে আমরা ইমিউনিটি পার্টটাকে নিয়ে ডিসকাস করব। চলো এটা আমি অফ করছি। এবার আমি আমার ক্লাসের জন্য তোমাদের এই পিপিটি পাওয়ার পয়েন্ট বা পিডিএফটাকে শেয়ার করব। রাইট বাবা, তোমরা এটা মিউট করে রাখো। আর তোমার এখনো পড়া হয়নি, দেখো তোমার ভাই বলছে কি সুন্দর। ও খেলতে চাইছে তোমার সাথে, তুমি পড়াশোনা করছো। এটা কার ভাই বলছিল? এটা কার আনমিউট ছিল? কে বলছিল এটা? স্যার এখন মিউট হয়ে গেছে স্যার। যাই হোক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো ঠিক আছে, ভাইকে বলো আর একটুখানি নিজে নিজে খেলে নিতে, তারপর ডাক্তার হয়ে গেলে তারপর খেলবে। চলো এবার আমরা আজকে যেটা, হ্যাঁ স্যার আমার ভাই গেম খেলবে বলে ফোন চাচ্ছিল। তোমার নাম কি বলো একবার? দেবকুমার হালদার। হ্যাঁ দেবকুমার, তুমি ওকে বলো গেম নয়, গেম খেলা ভালো নয়, বুঝলে? একটু বোঝাবে ওকে। তোমাদেরকে বোঝা দিতে পারি না, ওদের আর বুঝিয়ে কি হবে। হ্যাঁ স্যার এই আপনার কথাই শুনিয়ে দিলাম, আপনার কথা শুনবে। ও যাক, ও খুব ভালো ছেলে, ওর সঙ্গে একদিন দেখা করবো। চলো ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। চলো আজকে তাহলে আমরা যে পার্টটাকে নিয়ে ডক্টর হলে আর সময় পাবে না অনেক পাবে সময়, আমি তো অনেক সময় পাবে বাবা, সেই সময় অনেক সময়। যাই হোক সেটা নিয়ে অনেক সময় পাবে সেই সময়, যত পড়াশোনা বাবা এই চান্স পাওয়া অবধি। তারপর আলটিমেটলি পড়াশোনার ব্যাপারটা অনেকটাই কমে যাবে, কারণ তোমরা তখন একটা স্পেসিফিক জায়গায় পড়াশোনা করবে। এখন কি বলতো, তোমাকে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি সবকিছু পড়তে হচ্ছে, আর তোমার গণ্ডিটাও অনেকটা বড়। সেজন্য তখন মেডিকেল ফিল্ডে কি হয়, স্পেসিফিক ফিল্ড নিয়ে পড়াশোনা করতে হয়, রাইট? তাহলে চলো আজকে আমরা, হ্যাঁ বলো একটুখানি আজিজা কি বলছো? তাই বলছি আমার আনসারটা কি মানে কত পেয়েছি পাঠিয়ে দেবো? আমি লেফট হয়ে গিয়েছি। হ্যাঁ আজিজা পাঠিয়ে দাও। চলো আজিজা পাঠিয়ে দিতে দিতে আজকে আমরা বলি, আজকে আমরা ইমিউনিটি পার্টটা নিয়ে শুরু করব। তাহলে আজকে আমাদের এই পার্টটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বুঝতেই পারছো, কারণ আজকে আমরা যে পার্টটা নিয়ে পড়তে চাইছি, তোমরা যখন ডক্টর বা নার্স হবে বা প্যাথোলজিক্যাল মানে সঙ্গে রিলেটেড জবের সঙ্গে যুক্ত থাকবে, দেখবে মানুষের মেনলি যে ডিজিজ হয় তার কারণে ইমিউনিটি পাওয়ার উইক থাকে বলে। যদি ইমিউনিটি পাওয়ার আমাদের সবার অনেক বেশি স্ট্রং হয়ে যায়, তাহলে কিন্তু ডক্টরদের হাল খুব মুশকিল হয়ে যাবে, তার কারণ মানুষের তখন ডিজিজই হবে না। কিন্তু আমরা মানুষরা ইমিউনিটি পাওয়ারটাকে আমাদের গ্রো করাতে চাই না। মানুষদের অনেক কিছু প্রবলেম আছে, এটাও একটা ধরনের প্রবলেম। আমরা এই কদিনে ইমিউনিটি পাওয়ার নিয়ে অনেক কথা বলেছিলাম, যে এই কোভিডের এই সিচুয়েশন থেকে কি কি খেলে ইমিউনিটি পাওয়ার বাড়ে সেটা কিন্তু আমরা অনেকেই জেনে গেছি আজকে। কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে গেলে বাবা পলিউশন ফ্রি এনভায়রনমেন্টে থাকতে হবে। সেজন্য এখনো আমি সেই আমার গ্রামের স্টুডেন্টদের কথাই বলি আমি, তারা অনেক বেশি ইমিউনিটি পাওয়ার তাদের বেশি। এবার কেন তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার কেন বেশি, তাদের কেন অত বেশি রোগ টোগ হয় না, অত ডিজিজ হয় না, আজকে তার কিছুটা অ্যান্সার আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। গড কি ওদের এক্সট্রা দিয়েছে যার জন্য ওদের ইমিউনিটি পাওয়ার একটু বেশি,
আর আমার কলকাতার দিকে স্টুডেন্টরা, হাওড়া বা কলকাতার স্টুডেন্টরা একটু মনে করো কিছু চেঞ্জ হলেই তাদের সর্দি জ্বর হাজার ঝামেলা থাকে। আর কেন, তাদের মধ্যে কি এমন কি ডিফারেন্স আছে বলতে পারবে কেউ একজন? কি ডিফারেন্স যদি কেউ একজন বলার চেষ্টা করো। ইমিউনিটি পাওয়ার কম থাকে। রোহন বলছে, রোহন একটুখানি বলুক, রোহন বলার চেষ্টা করছিল প্রথম। রোহন বলো একটুখানি কি ডিফারেন্স তোমার কি স্যার মনে হয়? শহরের ইমিউনিটি পাওয়ারটা কম থাকে। কিন্তু কেন কেন কি এমন ডিফারেন্স আছে তোমার কি মনে হয়? ওদের স্যার মাটির সঙ্গে সম্পর্ক কম। ও রোহন শহরে একটা, pollution টা বেশি হয়। রোহন শহরে চক্রবর্তী স্যার বলছো, রোহন স্যার চক্রবর্তী আমি বলো। একটু বলবো। ওকে দাঁড়া, রোহন চক্রবর্তী বলবে তারপর শ্রাবন্তী বলবে। রোহন চক্রবর্তী একটু বলো। স্যার শহরে পলিউশনটা বেশি হয় কিন্তু গ্রামের দিকে তো পলিউশনটা Pollution, খুব কম না। রাইট, দুটো পয়েন্ট এবার ভালো পেয়েছি। শ্রাবন্তী বলো। স্যার ওদের এক্সারসাইজ লেভেলটা অনেক বেশি, এক্সারসাইজ বলতে ওদের হাঁটা চলা সব দিক থেকে ফিজিক্যাল কাজ ফিজিক্যাল শহরের লোকেদের মুভমেন্ট, ওটা কম। ফিজিক, রাইট, একদম। তোমরা যে তিনটে পয়েন্ট মেনশন করেছো এটা ভেরি ইম্পর্টেন্ট। বলো আমিনা, বলো আমিনা, বলো। মানে প্রতিকূল পরিবেশের সাথে ওদের অভ্যাস হয়ে গিয়েছে। ও একটা আমিনাও একটা ভালো কথা বলছে, যেটা আমার গ্রামের দিকের ছেলে মেয়েদের কি হয়, ওদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি ব্যাপারটা বেশি। দেখো আমি তোমাকে আজকে প্রথম পড়াতে শুরু করব কি, আমাদের ইমিউনিটি বাবা দুটো টাইপের হয়। ইমিউনিটি মানে কি তার আগে সেটা একটু বলি আমরা। দেখো ইমিউনিটি হচ্ছে আমাদের একটা ডিফেন্স পাওয়ার। কি ডিফেন্স? ডিফেন্সটা হচ্ছে যে, হ্যাঁ বলো একটুখানি বলো, কে বলছিলে কিছু বলো, কে বলতে গেলে বলো। বলছি লেফট হয়ে গিয়েছিলাম, মানে বলছি প্রতিকূল পরিবেশের সাথে গ্রামের মানুষদের ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গিয়েছে একটা, হ্যাঁ আমি রাইট, তোমার মানে পয়েন্টটা আমি প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করতে করতে একদম তোমার পয়েন্টটা খুব ভাইটাল, আমি তোমার পয়েন্টটাকেও মেনশন করছি। দেখো ও যেটা বলছে সেটাও একটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ইমিউনিটি পাওয়ার কখন বাড়বে জানো? যখন একটা হচ্ছে আমাদের ইননেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। প্রথমে বলি আমরা অভ্যাসও তো হতে পারে। ফুড হ্যাবিট, হ্যাঁ আজিজাও ঠিক বলছে একদম। দেখো এই প্রত্যেকটা পয়েন্ট তোমরা যেগুলো বলছো আমি আজ সেইগুলোকে নিয়েই পড়াবো। প্রথম আমাদের আগে একটা কথা বলি, আমাদের দেখো একটুখানি দাঁড়াও, আমি একটা আন্ডারলাইন করবো, তোমরা এনসিইআরটির বইটা একটু খুলে নাও তো। আমি রাইটিং প্যাডটা একটু নিয়ে নিই, এক সেকেন্ড রাইটিং প্যাডটা অন করে দিই একবার। এক সেকেন্ড দাঁড়াও। এবার দেখো আমরা প্রথম একটা আমাদের এই চ্যাপ্টারটা যেটা শুরু করতে চলেছি আজকে, সেটা হচ্ছে ইমিউনিটি। এই ইমিউনিটির মধ্যে আমরা ফার্স্ট আজকে দেখি, এভরিডে উই আর এক্সপোজ টু লার্জ নাম্বার অফ ইনফেকশিয়াস এজেন্ট। প্রথমে কিন্তু আমাদের এটাকে মেনে নিতে হবে, আমাদের আর্থে শুধুমাত্র মানুষ থাকবার জন্য নয়, এখানে ডিফারেন্ট মাইক্রো অর্গানিজমও থাকবার জন্য তাদেরও এই আর্থটা, তারাও নিশ্চয়ই থাকবে। এখানে ব্যাকটেরিয়ারাও থাকবে, ভাইরাসরাও থাকবে, প্রোটোজোয়ান্সরাও থাকবে, সবাই থাকবে। সেই জন্য আমাদের এভরিডে ওদের সঙ্গে এক্সপোজ হতে হবে, কিন্তু যাতে আমাদের ইনফেকশন না হয়, আমরা যাতে ডিজিজে না পড়ি, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। ওদেরকে ছাড়া আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না, কারণ ওদেরও একটা ইম্পর্টেন্ট রোল আছে আমাদের ইকোসিস্টেমে, সেটা পরে আলোচনা করবো। তাহলে আমরা কি বলছি, তাহলে আমাদের এভরি ডেতে এভরি মুভমেন্টসে ডিফারেন্ট টাইপ অফ মাইক্রো অর্গানিজমের সঙ্গে আমাদের একটা এক্সপোজ হতে হয়। বাট হাউএভার অনলি এ ফিউ অফ দিস এক্সপোজার রেজাল্ট ইন দ্য ডিজিজ। কিন্তু আমাদের তো সব সময় ডিজিজ হয় না, কিন্তু মাঝে মাঝে ডিজিজ হয়ে যায়। কিন্তু কেন? এটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব, কেন আমাদের মাঝে মাঝে ডিজিজ হয়। ডিউ টু দ্য ফ্যাক্ট অফ দ্য body able to define the itself from the most the foreign agent. আমার বডি, তোমার বডি সব সময় ডিফেন্ড করছে, মানে ও প্রতিরক্ষা করছে, ভাবো কি এই ফরেন পার্টিকেলস গুলো যাতে আমাদের ডিজিজ না করে। কিন্তু কোনো সময় আমাদের বডি ডিফেন্ড করতে পারছে না, ওরা জিতে যাচ্ছে, তখনই আমাদের ডিজিজ হয়ে যাচ্ছে। কিন্তু এটা খুব কম সময়, তুমি যদি কম্পেয়ার করো কতদিন আমরা ডিজিজ ফ্রি থাকবো আর কখন ইনফেকশন হবে, সেটা খুব লিমিটেড টাইম। মানে আমাদের বডি কিন্তু যেটা আমাদের গড দিয়েছে বলতে পারো, সেটা অনেক বেশি পাওয়ারফুল, তার মধ্যে অনেক বেশি পাওয়ার আছে আমাদেরকে ডিফেন্ড করবার জন্য। আমরা
তুমি এখনো কিছু ট্রাইবাল মানুষদের কথা জানো, তোমরা অনেক গ্রামের ছেলেমেয়েরা তো জানোই, আমি আরো ট্রাইবাল লোকেদের কথা বলছি। মনে করো তোমাদের মধ্যে কেউ যদি পুরুলিয়া থেকে থাকো, আছো কেউ পুরুলিয়া থেকে? পুরুলিয়া থেকে তো আছো কেউ? তোমরা পুরুলিয়া জেলা থেকে নেই তো এই মুহূর্তে? সুমনা আছে অবশ্য ক্লাস 11। সে দেখো তোমরা যদি একদম সেই পুরুলিয়ার কোনো সেই প্রত্যন্ত কিছু এলাকায় যাও, ওখানে কিছু ট্রাইবাল মানুষকে দেখবে, তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক অনেক গুণ বেশি, তাদের ডিজিজ হয় না ধরে নাও, তাদের ক্ষেত্রে এই কোভিড এর কোনো ব্যাপারও নেই। তো হয়তো তুমি বলে বাইরে থেকে ফরেন এক্সপোজার নেই, কিন্তু তাহলে ওরা অনেক বেশি সেফ। তাহলে আমরা বলি ওইসব মানুষগুলো অনেক বেশি সেফ, বা আমাদেরও ডিজিজ হয় না সব সময়, এর পেছনে দায়ী হচ্ছে ইমিউনিটি। তাহলে ইমিউনিটি ব্যাপারটা কি সেটা আবার দেখি। ইমিউনিটি হচ্ছে ওভারঅল এবিলিটি অফ দ্য হোস্ট টু ফাইট দ্য ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম, মানে ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম থেকে ফাইট করবার যে এবিলিটি, যে ক্ষমতা, তাকে আমরা ইমিউনিটি বলছি। আর এই ইমিউনিটিটা আমরা ডিসকাস করি ইমিউনোলজি বলে একটা সাবজেক্টের মধ্যে। আর ইমিউন সিস্টেম যেটা আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে যেমন সার্কুলেটরি সিস্টেম আছে, নার্ভাস সিস্টেম আছে, শোন আমাদের মধ্যে ইমিউন সিস্টেম আছে, যেটা আমাদের বডির ডিফেন্সটাকে কাজে লাগায়। বুঝতে পারছো, এটা আমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সিস্টেম, যেটা ইমিউনিটি। তোমরা যারা ডক্টর হতে চলেছো, নার্স হতে চলেছো, মেডিকেল অন্য ফিল্ডে আসতে চলেছো, সবার ক্ষেত্রে দেখবে ইমিউনোলজি বলে একটা সেমিস্টারে তোমাকে পড়তেই হবে। আর তোমার ক্লাস 12-এ আমরা তার ইন্ট্রোডাকশনটা তোমাকে দিই। এবার আমাদের ইমিউনিটি মানে আমাদের বডির ডিফেন্স পাওয়ার, এটা দুটো টাইপের আছে। দেখো, ইননেট ইমিউনিটি আর একটাকে আমরা বলছি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। গডের ক্ষেত্রে কিন্তু কে আলটিমেটলি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বা কে গ্রামে থাকে, কে শহরে থাকে, এরকম কোনো বাদ বিচার নেই। সেজন্য ইননেট ইমিউনিটি মানে তোমার জন্মগত যে প্রোটেকশন পাওয়ার, সেটা প্রত্যেকটা মানুষের মধ্যেই সেম আছে। গ্রামের মানুষের মধ্যেও সেম, শহরের মানুষের মধ্যেও সেম। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে। অর্জিত, হ্যাঁ রাইট, যেটা আমরা অর্জিত করি, আমরা অ্যাকোয়ার্ড করি। আমরা যত মনে করো এক্সপোজারের মধ্যে আসবো, যত পলিউশন ফ্রি এনভায়রনমেন্টে থাকবো, এইগুলো আমাদের অ্যাকোয়ার্ড কিছু ইমিউনিটি গ্রো করতে হেল্প করে। কিভাবে সেটা তোমার সঙ্গে আমি ডিসকাস করব। মানে ইননেট ইমিউনিটি যেটা তুমি তোমার ইনবর্ন পেয়েছো, জন্ম থেকেই পেয়েছো। অ্যাকোয়ার্ড ইমিউনিটি তুমি অর্জন করেছো, অ্যাকোয়ার্ড করেছো ইন ইউর লাইফ টাইম। এই দুটো টাইপের ইমিউনিটি হয়। মানে ইননেট ইমিউনিটি নিয়ে তোমার খুব একটা কাজ করার কিছু নেই, কারণ যেটা তোমায় গড পাঠিয়েছে দিয়ে সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ কারোর ক্ষেত্রে এখানে প্রবলেম থাকে বাবা, এটা কারণ আমাদের সবার মধ্যে ইননেট ইমিউনিটি পাওয়ারটা পুরোপুরি সেম নয়, কিন্তু সেই জন্যই দেখবে অনেকে আছে ছোটবেলা থেকে একটুখানি এই সর্দি হয়, জ্বর হয়, এই নাক বন্ধ হয়ে থাকে, এ ধরনের প্রবলেম থাকে, তাই না? আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার তাদের লাইফস্টাইলে প্রবলেম হওয়ার জন্য তারা কিছু ইমিউনিটি পাওয়ারটাকে অ্যাকোয়ার্ড করে নেয়, তারা আলটিমেটলি এমন তাদের লাইফস্টাইল। চলো তাহলে আজকে আমি তোমাকে ডিসকাস করাবো এই দুটো পয়েন্ট সম্বন্ধে। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, ভেরি রিয়েল লাইফের সঙ্গে অনেক মিল আছে। তাহলে এবার আমাদের সুপার পাওয়ার, গড, তুমি যাকেই বলো না কেন, সে তোমাকে কি গিফট দিয়েছিল তোমার জন্মের সময়? সেটাই হচ্ছে তোমার ইননেট ইমিউনিটি। তাহলে যে ইননেট ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক টাইপ অফ ডিফেন্স। মানে কি নন স্পেসিফিক টাইপ? মানে সেই ডিফেন্সটা তোমার ব্যাকটেরিয়ার জন্য, ভাইরাসের জন্য, প্রোটোজোয়ার জন্য, সবার জন্যই অ্যাপ্লিকেবল। নন স্পেসিফিক, সেজন্যই বললাম নন স্পেসিফিক। দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ। তাহলে তুমি তোমার ছোটবেলাকার সময়কার ভাবো, বার্থের সময় থেকে তুমি কোন কোন পাওয়ার পেয়েছিলে ফর ইউর ডিফেন্সের জন্য, সেইগুলোকে নিয়ে আমরা চলো আগে ডিসকাস করি। দ্যাট ইজ দ্য ইননেট ইমিউনিটি। কিন্তু এই ইননেট ইমিউনিটি তোমার মেনলি কি কাজ করে জানো? অ্যাকমপ্লিশড বাই দ্য প্রোভাইডিং দ্য ডিফারেন্ট টাইপ অফ ব্যারিয়ার্স। ব্যারিয়ার্স মানে কি না, আমরা সেই কন্ডম ওর কথা বলছি না, সেটা তো অন্য ব্যারিয়ার্স ছিল। এখানে ব্যারিয়ার্স হচ্ছে ফরেন এজেন্ট থেকে তোমাকে প্রিভেন্ট করবার জন্য ব্যারিয়ার। কিসের? আলটিমেটলি
টু এন্ট্রি অফ দ্য ফরেন এজেন্ট। তোমার বডিতে যাতে ফরেন এজেন্ট গুলো না এন্টার করতে পারে তার জন্য ব্যারিয়ার। জানো তোমার বডির আউটার লেভেলে কি আছে? স্কিন আছে, সেটা সব থেকে বড় একটা ব্যারিয়ার, জানো তো? তুমি দেখবে তোমার কোনো জায়গায় কেটে গেলে তুমি কি করো? ডেটল দাও, কোনো অ্যান্টিসেপটিক দাও। কেন দাও? যাতে ওইখানটায় কোনো না ব্যাকটেরিয়া ইনফেকশন করে। আদারওয়াইজ তুমি তো সারা বডিতে নিশ্চয়ই ডেটল রেখে বসে থাকো না। তার কারণ তোমার স্কিন অ্যাক্ট করে অ্যাজ এ ব্যারিয়ার হিসাবে, যাতে আউটসাইডে যত ব্যাকটেরিয়া ভাইরাস তোমার স্কিনের সঙ্গে অ্যাটাচমেন্ট হোক না কেন, তোমার বডির ভেতরে ওরা এন্টার করতে পারবে না। তাহলে দেখি এই ধরনের ব্যারিয়ার কি শুধু স্কিন, না আরো কিছু ডিফারেন্ট টাইপসের আছে। এই জন্য ইননেট ইমিউনিটি কিন্তু শুধু স্কিন দিয়ে তৈরি নয়। এখানে দেখো কত ডিফারেন্ট টাইপের ডিফেন্স। তাহলে ইননেট ইমিউনিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 টাইপ অফ ব্যারিয়ার আছে। এটা একটা কোশ্চেন হলো এমসিকিউ এর জন্য। 4 টাইপ অফ ব্যারিয়ার্স প্রেজেন্ট আছে। 4টে তোমাকে প্রোটেকশন দেবো আমরা। কি কি সেগুলো? একটা হচ্ছে তোমার ফিজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল নাম, চলো এখান থেকে কোশ্চেন হতে পারে। ফিজিক্যাল ব্যারিয়ার কোনগুলো হতে পারে? প্রথম এর 1 নাম্বার পয়েন্টে আছে স্কিন। মানে স্কিন ইন আওয়ার বডি মেন ব্যারিয়ার হুইচ প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম। ওই যে স্কিন আছে তোমাকে চেনবার জন্য নয়। এই যে আমরা তোমাকে চিনি তোমার কিসের জন্য? তোমার স্কিন থাকবার জন্য। তোমার যদি স্কিন না থাকতো তোমাকে আমরা চিনতেই পারতাম না, কোনটা আমাদের সায়ন আর কোনটা সাপোজ সায়ন, কোনটা আমাদের সাপোজ পলাশ, এগুলো আমরা চিনতেই পারতাম না। কিন্তু শুধুমাত্র চেনাটা ইম্পর্টেন্ট নয়, এই স্কিন তোমাকে মেন কি করে? মেন ব্যারিয়ার হিসাবে কাজ করে। কি হিসাবে? মেন ব্যারিয়ার হিসাবে কাজ করে টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম। শুধু তাই নয়, আমাদের বডিতে আমাদের বেঁচে থাকতে গেলে কি করতে হবে? বাইরে থেকে এয়ারকে নিতেই হবে। কিন্তু এয়ারের সঙ্গে কে মিক্স হয়ে আছে? ডিফারেন্ট মাইক্রো অর্গানিজম গুলো। মানে তারা আমাদের রেসপিরেটরি সিস্টেম দিয়ে যখন যাবে, বুঝতেই পারছো, তারা তখন ইনফেকশন করতে পারে। সেই জন্য তুমি রেসপিরেটরি ট্র্যাক, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক আর ইউরোজেনেট্রিয়াল ট্র্যাক, এই 3টে হচ্ছে একটা খুব মানে ভাইটাল জায়গা। ভাবো 3টে জায়গায় তোমার ইনফেকশন হওয়ার সব থেকে বেশি আছে। কারণ কি? রেসপিরেটরি পার্টটা দিয়ে তোমাকে ইনহেলেশন করতে হচ্ছে, গ্যাস নিতে হচ্ছে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক দিয়ে তোমাকে খাবার খেতে হচ্ছে। ইউরোজেনিটাল ট্র্যাক দিয়ে তোমাকে এক্সক্রিশন করতে হচ্ছে। মানে 3টে ওপেনিং আছে এখানে। তাহলে একদম খুব ভালো একটা জায়গা ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, ভাইরাসদের ক্ষেত্রে ইনফেকশন করবার জন্য। কিন্তু গডও অনেক চালাক। গড কি করেছে? এখানে একটা মিউকাস কোটিং এপিথিলিয়াম দিয়ে রেখে দিয়েছে, যেখান থেকে কন্টিনিউয়াসলি মিউকাস সিক্রেশন হয়। মিউকাস কি করে? মিউকাস এই মাইক্রোবস গুলোকে ট্র্যাপ করে নেয়, করে ওর মধ্যে গ্লাইসোজাইম টাইপ অফ সাবস্টেন্স আছে যারা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেয়। ভাইরাসকেও পারে ডিস্ট্রয় করতে, কিন্তু ব্যাকটেরিয়ার উপর বেশি এফেক্টিভ। তাহলে এইগুলো হলো আমাদের ফিজিক্যাল ব্যারিয়ার। তাহলে ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে আমি তোমার দুজনের নাম বললাম ফর এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে, স্কিন অ্যান্ড মিউকাস। মিউকাস কোথায় কোথায় মেন থাকে? রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, ইউরোজেনিটাল ট্র্যাকে। মেডিকেল লেভেলের ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে এটা। এবার তোমাকে আসি আমি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। এবার একটু কোনো প্রসেসের দিক থেকে আলোচনাটা ব্যাপারটাকে আনি। চলো, তুমি এই যে তোমরা আজকে কত মানুষ পিকনিক করতে গেছে, বুঝতেই পারছো তারা ফাঁকা জায়গায় খাবার দাবার খাচ্ছে, কিন্তু তাদের সবার তো ইনফেকশন হচ্ছে না। তার কারণ তার স্টোমাকের মধ্যে অ্যাসিড আছে, যেখানে পড়ে ব্যাকটেরিয়া গুলো মরে যাচ্ছে। এটা একটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। মনে রাখতে হবে আমাদের, অ্যাসিড ইন দ্য স্টোমাক। তোমার মাউথের মধ্যে যে স্যালাইভা আছে সেটার মধ্যেও ফিজিওলজিক্যাল ব্যারিয়ার হিসাবে সে কাজ করে। তাদের মধ্যেও এনজাইম যারা আছে তারা তোমার ব্যাকটেরিয়াকে মেরে দিতে পারে। এই যে আমাদের টিয়ার্স, আমাদের চোখ থেকে একটু জল পড়ে না, সেই টিয়ার্স এর মধ্যেই তোমার মাইক্রোবিয়াল গ্রোথকে ইনহিবিট করবার সাবস্টেন্স প্রেজেন্ট আছে।
তাহলে এই তিনটে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখলাম, অ্যাসিড ইন দ্য স্টোমাক, saliva in the mouth, and the tears in the eye, that is the physiological barrier that is help to prevent the microbial growth. Physiological barrier এর কথা বললাম, physical barrier এর মধ্যে স্কিন এন্ড মিউকাস এর কথা বললাম। একদম ক্লিয়ার, এক্ষুনি তোমার তৈরি হয়ে যাবে, আর বাড়িতে পড়ার দরকার নেই। এবার আমরা সেলুলার ব্যারিয়ারের কথা বলবো। নাম থেকে কি বুঝতে পারছো? এখানে বাবা কিছু সেল আছে যারা এখানে তোমার ডিফেন্সের জন্য কাজে লাগাবে। কি কি সেই সেলগুলোর নাম? আমরা জানি আমাদের বডির মধ্যে, ব্লাডের মধ্যে ডাব্লিউবিসিস আছে যেগুলো লিউকোসাইটস, তাদের মেন কাজটাই হচ্ছে প্রোটেকশন। চলো এবার তাদের নাম তো বলতেই হয় সেই জন্য। তাহলে সার্টেন টাইপ অফ লিউকোসাইটস অর ডাব্লিউবিসি ইন আওয়ার বডি, যারা হচ্ছে পলিমরফুলার নিউক্লিওসাইড, মানে এদের আবার না এই যে নিউক্লিয়াসটা ওই রাউন্ড শেপ নিউক্লিয়াস নয়, তাদের মরফোলজিটাও চেঞ্জ হয়, মানে স্ট্রাকচারটা চেঞ্জ হয় নিউক্লিয়াসের। তাদেরকে আমরা PML বলছি, যেমন নিউট্রোফিলস একটা এক্সাম্পল মাথায় রাখো। এছাড়া আর একটা নাম ডাব্লিউবিসি মোনোসাইট, আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেলস। এরা হচ্ছে পলিমরফুলার নিউক্লিওসাইডস, তার মধ্যে নিউট্রোফিল এলো, মোনোসাইট আর ন্যাচারাল কিলার সেল এলো। এরা আমাদের কিসে কাজ করে? আমাদের ডিফেন্সে কাজ করে। কিন্তু আবার একটা থেকে ভেতর থেকে একটা কোশ্চেন আসছে, দেখো এই যে ন্যাচারাল কিলার সেল, এরা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ লিম্ফোসাইট বলতে পারো। আর এছাড়াও in the blood as well as the macrophage in the tissue, শুধুমাত্র তো ব্লাডের মধ্যে ডিফেন্স দিলে চলবে না, অনেক সময় মাইক্রোবস গুলো টিস্যুর মধ্যে গিয়ে ঢুকে পড়ে, তখন কি হবে? তখন কে প্রোটেকশন দেবে? তখন ম্যাক্রোফেজেস গুলো দেবে। ব্লাডের মধ্যে হলে ন্যাচারাল কিলার সেল, মোনোসাইট, নিউট্রোফিল এরা আছে। আর যখন অনেকগুলো সেল দিয়ে তো আমাদের টিস্যু তৈরি, সেই টিস্যু লেভেলে ডিফেন্স দেওয়ার জন্য আছে ম্যাক্রোফেজ। কিন্তু এই যে তোমার ম্যাক্রোফেজই হোক না কেন, বা তোমার এই যে এরা কাজটা করে কি করে? এই যে ম্যাক্রোফেজই হোক না কেন, বা তোমার এই ন্যাচারাল কিলার সেলসই হোক না কেন, এরা কিভাবে কাজ করে? এদের কাজ করার তোমার প্রসেসটাই বা কিরকম, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রসেসের থ্রু ওরা কাজ করে। ফ্যাগোসাইটোসিস মানে কি? ওরা কোনো মাইক্রোবসকে বা ফরেন পার্টিকেলস গুলোকে এনগাল্ফ করে নেয়, গিলে খেয়ে নেয়, খেয়ে ওদেরকে ডিস্ট্রয় করে দেয়। এই প্রসেসটার নাম দিচ্ছি আমরা ফ্যাগোসাইটোজ, আর প্রসেসটার নাম ফ্যাগোসাইটোসিস, যার থ্রু দিয়ে ওরা ডিস্ট্রয় করে মাইক্রোবসকে। এখান থেকে একটা কোশ্চেন দেওয়া যেতে পারে, ম্যাক্রোফেজেস, মোনোসাইটস, নিউট্রোফিল এরা কোন ধরনের প্রসেসকে অবলম্বন করে মাইক্রোবসকে ডিস্ট্রয় করার জন্য? দ্যাট ইজ দ্য ফ্যাগোসাইটোসিস প্রসেস। হয়ে গেল ব্যাপারটা। এগুলো সব ব্যাকটেরিয়া। বলো 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 স্যার, ক্লাস 11 এ যে বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন আছে, ওইখানে হচ্ছে আপনার এই যে মোনোসাইটস এন্ড নিউট্রোফিল যেটা আছে না আপনার, ওইখানে হচ্ছে এই দুটোই শুধু স্পেসিফিক্যালি বলেছে ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে, ঠিক আছে? হ্যাঁ একদম। আর এইখানে হচ্ছে আপনার বলেছে মোনোসাইটস নিউট্রোফিল প্লাস ন্যাচারাল কিলার সেলস ফ্যাগোসাইটোসিসে সাহায্য করছে। হ্যাঁ একদম, কারণ আমরা ন্যাচারাল কিলার সেলসটাকে ওইখানে তো আর পড়াবার সুযোগ পাইনি, কারণ ওখানে আমরা ব্লাড পড়াচ্ছিলাম। আর ন্যাচারাল কিলার সেল হচ্ছে একটু মডিফাইড লিম্ফোসাইটস, সেজন্য ওটাও কিন্তু আমরা তোমার ফ্যাগোসাইটোসিস ফাংশন হলে ওটাকেও ধরতে হবে আমাদেরকে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ওকে। এবার আমরা আর একটা ব্যারিয়ারস এর কথা বলবো, সেটা হচ্ছে সাইটোকাইনিনস ব্যারিয়ার। এইটা আবার কার জন্য অ্যাপ্লিকেবল খুব জানো? যারা ভাইরাসের জন্য। ব্যাকটেরিয়াকে বাবা গিলে খেয়ে নেওয়া যেতে পারে ফ্যাগোসাইটোসিস প্রসেসকে, আর তুমি ভাইরাসকে গিলে খাবে কি করে? ভাইরাস তো সেলের মধ্যে গিয়ে ঢুকে পড়ছে। ভাইরাস যখন ইনফেক্ট করে ও আমাদের সেলের ভেতরে গিয়ে ঢুকে পড়ে, বুঝতে পারছো? তখন যদি এই এনগালফিং করতে হয় তখন
ভাইরাসের সঙ্গে সঙ্গে অনেক ভালো সেলকে তো এনগালফ করে নিতে হবে, সেজন্য ওদেরকে কিল করবার মানে ভাইরাসকে কিল করবার জন্য একটু অন্য প্রসিডিওর আমাদের বডি বেছে নিয়েছে। কি সেটা? সেটা হচ্ছে সাইটোকাইনিন ব্যারিয়ারসের থ্রুতে। দেখো ভাইরাস ইনফেক্টেড সেল মানে যে সেলটা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়ে গেছে, তারা কি করছে? একটা প্রোটিন সিক্রেট করছে। তারা হচ্ছে নাম দিয়েছি আমরা ইন্টারফেরন। এমসিকিউ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। কি সেটা? ইন্টারফেরন কোন সেল থেকে সিক্রেট হয়? সেটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল থেকে। এবার ইন্টারফেরন কি ধরনের সাবস্টেন্স, এটাও একটা কোশ্চেন। এটা প্রোটিনের নেচারের সাবস্টেন্স। এরা কিভাবে হেল্প করে? দেখো, যে সেলটা ভাইরাস ইনফেক্টেড হয়ে গেছে তার তো আর বাঁচবার কোনো উপায় নেই, কিন্তু তার সারাউন্ডিং সেলস গুলো which protect the non-infected cell for further viral infection, মানে বুঝতে পারছো, যে সেলগুলো ইনফেকশন হয়ে গেছে তাকে নষ্ট হতেই হবে, কিছু করার নেই, ভাইরাস তাকে ছাড়বে না, কিন্তু সে নিজে শহীদ হয়ে যাচ্ছে, দেখো মরে যাচ্ছে, কিন্তু অন্যদেরকে একটু বাঁচিয়ে দিয়ে যাচ্ছে। কিরম ভাবে? ইন্টারফেরনের থ্রু দিয়ে। দেখো তোমার সেলগুলো কত ভালো কাজ করে। ক্যান্সার ট্রিটমেন্টে আমরা আলফা ইন্টারফেরন ইউজ করি তো? হ্যাঁ, ক্যান্সারের জন্য আলফা ইন্টারফেরন ইউজ করা হয়, এটা স্পেশাল টাইপ বলবো। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন বলে গেল, এগুলো সবই তোমাকে গড দিয়েছে ইনবর্ন মানে ইননেট ইমিউনিটি। কিন্তু এবার আমি তোমাকে যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, মানে যেটা অর্জিত, তুমি অর্জন করেছো তোমার লাইফ টাইমের থ্রু দিয়ে। এবার এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটাকে আমাদের কিন্তু প্রথম আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্যাথোজেন স্পেসিফিক। মানে তোমার ভিব্রিও কলিডির জন্য এক ধরনের অ্যাকোয়ার্ড ইমিউনিটি, সালমোনেলা টাইফার জন্য অন্য ধরনের অ্যাকোয়ার্ড ইমিউনিটি, সেম নয়। মানে প্রত্যেকটা প্যাথোজেনের জন্য এখানে স্পেসিফিক টাইপ অফ ইমিউনিটি। বোঝা গেছে ব্যাপারটা? এটা কিন্তু ভালো করে মাথায় ঢোকাও। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য মেমোরি, মানে এটা তোমার ডিফেন্সের মধ্যে একটা মেমোরাইজড হয়ে থাকে। একবার ইনফেকশন হলে তোমার ব্লাডের মধ্যে একটা মেমোরাইজড করবার ক্ষমতা আছে। তুমি ভাবছো চাই তো আমার ব্রেন মেমোরি করে রাখে, তোমার ব্লাডের সেলও মেমোরি করে রাখতে পারে। ভাবতে পারছো তোমার বডিটা কতখানি ডেভেলপ? তোমার ব্রেন নয়, তোমার কিছু সেলও মেমোরাইজড করে রাখতে পারে কোন ধরনের ব্যাকটেরিয়ারা ইনফেকশন করেছিল আগে এবং তাকে আমরা কিভাবে কিল করেছিলাম। ভেরি ইম্পর্টেন্ট এটা। নিজেকে নিজে আগে মানে ফিল করতে শেখো তোমার বডি কতখানি ডেভেলপ একটা সিস্টেম। আর আজকে আমরা কি করছি? হিউম্যান বিং সেটাকে নষ্ট করছি। এত পাওয়ারফুল একটা টুলস কে দেখো, সঠিক উপায়ে আমরা যদি তাকে ইউজ করতাম তাকে আমরা কত ভালো কিছু করতে পারতাম তাকে নিয়ে। তাহলে দিস মিনস when our body encounters a pathogen for the first time, ছোট একটা বেবি ভাবতে পারো যার কোনো একটা এই সালমোনেলা টাইফি, ভাবো টাইফয়েডের জন্য যে প্যাথোজেন সে প্রথমবার ইনফেকশন করেছে, তখন ফার্স্ট টাইম ইনফেকশন করেছে, সেজন্য একটা ফার্স্ট টাইম তার রেসপন্স ক্রিয়েট হয়েছে তার ব্লাডের মধ্যে, সেটাকে আমরা বলছি প্রাইমারি রেসপন্স। কি বলছি আমরা? প্রাইমারি রেসপন্স। কখন তৈরি হয়? কোশ্চেন আসছে এমসিকিউতে। ফার্স্ট টাইম when the pathogen are attack, প্রথমবার যখন কোনো প্যাথোজেন মানে যারা ডিজিজ কজিং মাইক্রোবস যখন অ্যাটাক করে তখন। কিন্তু মনে রাখবে প্রাইমারি, বুঝতেই পারছো প্রথমবার এটা আলটিমেটলি তোমার ইনফেকশনের করছে, এর ইন্টেন্সিটিটা কিন্তু লো হয়, তোমার যে রেসপন্স হবে সেটা ফাস্ট হবে না, সেটা কম্পারেটিভলি লো ইন্টেন্সিটি থাকবে। লো ইন্টেন্সিটি আন্ডারলাইন করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে আমাদের মেডিকেলের জন্য। কিন্তু এবার যদি আমি বলি আরো 5 বছর পর আবার সাবসিকুয়েন্ট এনকাউন্টার করেছে, ও আবার ইনফেকশন করেছে সালমোনেলা টাইফি, সেম প্যাথোজেন, কিন্তু তখন তোমার বডিতে কি তৈরি হবে? সেকেন্ডারি। এছাড়া এই সেকেন্ডারিটার একটা নাম আছে, দেখো এটা মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলছি অ্যানঅ্যামিনিস্টিক রেসপন্স। একই জিনিস। তাহলে অ্যানঅ্যামিনিস্টিক রেসপন্স বা সেকেন্ডারি রেসপন্স কখন তৈরি হয়? যখন সেম প্যাথোজেন
সেকেন্ড বার অ্যাটাক করে। অ্যান্ড অ্যামিনেস্টিক নামটা বাবা মনে রাখতে হবে মেডিকেলের জন্য, বুঝতেই পারছো এনসিআরটির বই না পড়লে মেডিকেলের নো চান্স। এইটা অন্য ছেলেমেয়েরা জানতেই পারবে না এনসিআরটি না পড়লে, যে সেকেন্ডারি রেসপন্সের আর একটা নাম আছে অ্যান্ড অ্যামিনেস্টিক টাইপ অফ রেসপন্স। এনসিআরটি খুঁটিয়ে খুঁটিয়ে এই জন্যই পড়তে বলছে। তাহলে সেকেন্ড বার যখন কোনো প্যাথোজেন ইনফেক্ট করে তখন সেকেন্ডারি রেসপন্স, প্রথমবার যখন ইনফেক্ট করে প্রাইমারি রেসপন্স তৈরি হয় আমাদের বডিতে। আর এই যে সেকেন্ডারি রেসপন্স তৈরি হয় তখনই আমাদের মেমোরি কিন্তু কাজে লাগায়। মেমোরি মানে কি, যে ফার্স্ট ইনফেকশনে কোন মাইক্রোব সেন্টার করেছিল, তার জন্য আমরা কিভাবে আমাদের বডিকে প্রোটেক্ট করেছিলাম, মানে কি ধরনের অ্যান্টিবডি তৈরি করে, সেটা আমাদের মাথায় আমাদের সেলের মধ্যে মেমোরাইজড হয়ে থাকে। যখন সেকেন্ড বার অ্যাটাক করে তখন সেই অ্যান্টিবডিজ গুলো কেমন ভাবে কাজ করে, তখন এবার সেই জিনিসটা তোমাকে আমি একটু পড়াবো। চলো দেখো, এবার আমি সেটাকে তোমায় বলতে চলেছি। এই যে প্রাইমারি হোক আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স, এর জন্য কে দায়ী, কে রেসপন্সিবল, এটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসছে গানটা। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমিউনো রেসপন্সের জন্য দায়ী সেটা হচ্ছে স্পেশাল টাইপ অফ লিম্ফোসাইট। কোথায় প্রেজেন্ট আছে? এটা প্রেজেন্ট আছে ইন আওয়ার ব্লাড। এবার আমি সেই স্পেশাল দুটো টাইপের লিম্ফোসাইটের কথা বলছি। কি নাম তার? একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে তোমার টি লিম্ফোসাইট। নামগুলো এরকম কেন? বি কথাটার মানে হচ্ছে এরা বোন ম্যারোতে তৈরি হয় এবং বোন ম্যারোতে ম্যাচিওর হয়। টি কেন? টি কথাটার মানে হচ্ছে বোন ম্যারোতে তৈরি হয় কিন্তু থাইমাসে গিয়ে ম্যাচুরেশন হয়। নাম তো নয় বুঝলাম, এবার এদের একটু ফাংশনটাকে নিয়ে কথা বলি। চলো কেমন ভাবে এরা ফাংশন করে। এই যে বি লিম্ফোসাইট প্রডিউস অ্যান আর্মি অফ প্রোটিন, বুঝতে পারছো? ওরা এমন একটা প্রোটিন তৈরি করে আমাদের সেই আর্মির মতো। তোমরা যেমন আমার একটা আর্মি, আমার একটা সৈন্য মেডিকেলের জন্য, তোমার বি লিম্ফোসাইটও একটা আর্মি তৈরি করে প্রোটিন ফর্মে, সেই প্যাথোজেন্স গুলোকে ডিস্ট্রয় করার জন্য, যেটা তোমার ব্লাডের মধ্যে হয়তো ইনফেক্ট করেছে। কিন্তু বি লিম্ফোসাইট কি প্রোটিন তৈরি করে যেটা আর্মি হিসাবে কাজ করে? তার নাম দিচ্ছি আমরা অ্যান্টিবডিজ। তাহলে আমরা কনক্লুশনে কি দাঁড়ালাম? বি লিম্ফোসাইট ইনফেকশন হলে একটা প্রোটিন তৈরি করে, দ্যাট ইজ দ্য অ্যান্টিবডিজ, সেটা আমাদের বডির ডিফেন্সে কাজে লাগে। কিন্তু এবার টি সেলের ফাংশনটা কি তাহলে? বি সেলটা তো বুঝলাম আমরা, ওরা অ্যান্টিবডিজ তৈরি করে, কিন্তু টি সেলটা দেখো, টি সেল themselves do not secrete antibodies. একদম ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ চলে এলো। টি সেল কোনো অ্যান্টিবডিজ তৈরি করে না ইটসেলফ, আন্ডারলাইন করতে হবে এটা। তাহলে করেটা কি? ওরা তো নিশ্চয়ই কোনো কাজ করে। চলো কি কাজ করে সেটা বলি। বাট হেল্প ইন দ্য বি সেলস টু প্রডিউস দেম, মানে ওরা বি সেলকে হেল্প করে অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য, মানে ডাইরেক্টলি অ্যান্টিবডি প্রোডাকশনে ইনভলভ না হলেও ইনডাইরেক্টলি তোমার পার্টিসিপেট করে অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, মানে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি কিন্তু ইনভলভ হচ্ছে। এটা আমাদের মাথায় থাকবে তো জিনিসটা, এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট দেখো ইচ অ্যান্টিবডি মলিকুলস। এবার আমরা আবার কি এসে গেছি? আমাদের সোলজারের নাম। যেমন আমার সোলজার, তোমাদের যেমন 4টে হাত পা আছে, এই অ্যান্টিবডি স্ট্রাকচারকে নিয়ে এবার আজকে দেখি, তোমাদের স্ট্রাকচার নয় পরে জানবো। এই যে ইচ অ্যান্টিবডি, মানে আমরা এখন যাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকে ঢুকছি, সেটা হচ্ছে অ্যান্টিবডির স্ট্রাকচার। প্রথম আমরা দেখছি এই অ্যান্টিবডি জিনিসটা কি, সেটা হচ্ছে একটা প্রোটিন, সেটা আমরা আগে শিখেছি। প্রোটিন মানে সেটা কি দিয়ে তৈরি? 4 পলিপেপটাইড চেন আছে। কটা আছে? 4 পলিপেপটাইড চেন। মনে রাখবো কটা পলিপেপটাইড? 4 পলিপেপটাইড চেন, রাইট? ভেরি গুড, ভেরি গুড। এদের মধ্যে 2 স্মল, যাটিকে আমরা বলবো লাইট চেন, মানে 2টো লাইট চেন আর 2টো হেভি চেন প্রেজেন্ট আছে। আমি তোমাকে ছবিতেও দেখাচ্ছি, চলো কিরকম হেভি চেন আর লাইট চেনের কথা।
আমি তোমাকে ছবিটা এনসিইআরটি তে দেওয়া আছে, কোথায় গেল ছবিটা? দেওয়া এখানে নেই, আমি তোমাকে এটা এঁকেই দেখাই, চলো। এখানে হেভি চেন আর লাইট চেনের ব্যাপারটা কি সেটা একটুখানি বোঝানো দরকার সবাইকে। দেখো তোমাকে আমি একটুখানি বলি, এখানে যদি আমরা দেখি, এখানে এরকম দেখো একটা এরকম, এটা একটা বড়, এটা একটা হেভি চেনের কথা বললাম, দুটো হেভি চেন হয়ে গেল। আর এই হচ্ছে দুটো লাইট চেনের কথা, আর স্মল বলতেই পারি, তাই তো? এই দুটো চেন আমরা দেখলাম, তাই জন্য আমরা অ্যান্টিবডিটাকে রিপ্রেজেন্ট করছি কিভাবে? H2L2, মানে কি দুটো হেভি চেন দুটো লাইট চেন। ক্লিয়ার তো? ব্যাপারটাই তো আমরা বোঝাতে চাইছি, দুটো হেভি চেন আছে আর তার সঙ্গে আমাদের দুটো লাইট চেন প্রেজেন্ট আছে। এবার তোমার বডিতে একটা ধরনের অ্যান্টিবডিজ নয়, ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডিজ প্রডিউস হয়, কিন্তু সেই ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডিজ গুলো কি কি? একটা হচ্ছে IgA, মনে আছে IgA টা আমরা কোথা থেকে পেয়েছিলাম? সেই কোলোস্ট্রাম থেকে পেয়েছিলাম, কোশ্চেন হতে পারে। IgM এর স্ট্রাকচারটাকে আমরা পেন্টামেরিক স্ট্রাকচার বলি। এছাড়া IgE আছে, এটা আমাদের আবার ভেরি ইম্পর্টেন্ট, কি জানো? অ্যালার্জিক রেসপন্সের সঙ্গে ইম্পর্টেন্ট। আর IgG এটা কিন্তু খুব অ্যাক্টিভ তোমার একটা অ্যান্টিবডিজ। এই যে কথাগুলো বললাম এইটুকুন একটু মনে রেখো, আর খুব একটা শেখাবার সুযোগ অত এই ক্লাসে নেই। এরপর এনসিইআরটির বইতে যে ছবিটা আছে সেটাকে আমি তোমাকে একটু এক্সপ্লেনও করছি, কিন্তু দেখো অ্যান্টিবডিজ গুলো কোথায় প্রেজেন্ট থাকে? তোমার ব্লাডের মধ্যে। এবার এই যে ব্লাডের কোথায়? ব্লাডের মেনলি তোমার প্লাজমার মধ্যে, লিকুইড পার্টটার মধ্যে। অ্যান্টিবডি তো সেখানেই পাবো আমরা, সেই জন্য ওদের এই রেসপন্সটাকে আমরা বলি হিউমারাল ইমিউন রেসপন্স। কোশ্চেনটা কেন আমরা বলছি? বিকজ দ্য অ্যান্টিবডিজ ফাউন্ড ইন দ্য ব্লাড, সেই জন্য এদের এই রেসপন্সের প্রসেসটাকে আমরা বলছি হিউমারাল ইমিউন রেসপন্স। এবার দিস ইজ দ্য ওয়ান অফ দ্য টু টাইপ অফ অ্যাকোয়ার্ড ইমিউন রেসপন্স। তাহলে হিউম্যানাল ইমিউন রেসপন্স কেমন ভাবে কাজ করে? অ্যান্টিবডি মেডিয়েটেড, মানে অ্যান্টিবডির থ্রু কাজ করে। এবার আমি সেকেন্ড টাইপটার কথা বলছি। আমাদের বডিতে দুটো টাইপের ইমিউনিটি তৈরি হয়, তাহলে হিউম্যানাল ইমিউনিটি সেটা কার থ্রু তৈরি হয়? অ্যান্টিবডি মেডিয়েটেড। কোন সেলের জন্য তৈরি হয়? বি লিম্ফোসাইটের জন্য, কারণ বি লিম্ফোসাইটই তো অ্যান্টিবডি তৈরি করে। এবার আমি সেকেন্ড টাইপের রেসপন্সটাকে বলছি, যেটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স। কি নাম? সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স, CMI। এটার জন্য কে রেসপন্সিবল? এটার জন্য টি সেল রেসপন্সিবল, টি সেল রেসপন্সিবল। এটা মাথায় রেখে দাও, সাইডে লিখেও রাখো, আছে অবশ্যই এখানে। সরি, টি লিম্ফোসাইট পরের পেজেই আছে, আর লিখতে হবে না, এখান থেকে আন্ডারলাইন করো টি লিম্ফোসাইট মেডিয়েটেড CMI। তাহলে সেল মেডিয়েটেড ইমিউনিটির জন্য দায়ী হচ্ছে টি লিম্ফোসাইট, বুঝলাম। ভেরি অফেন when some human organs like heart, eye, liver, kidney fail to function satisfactorily, মনে করো আমাদের কোনো কারোর হার্টের প্রবলেম, আইয়ের প্রবলেম, লিভার প্রবলেম, কিডনি এসব ফেল করছে, ফাংশন ঠিকমতো করতে পারছে না, তখন কি করতে হবে? অন্য কোনো মানুষের থেকে ট্রান্সপ্ল্যান্টেশন করতে হবে, তাই না? ট্রান্সপ্ল্যান্টেশন করা ছাড়ার উপায় নেই। তখন ভেরি ইম্পর্টেন্ট, দেখো, then we are search a begin to find a suitable donor। কারণ তুমি যে কারোর থেকে যদি লিভার নাও, হার্ট নাও, তোমার বডি রিজেক্ট করে দেবে, কারণ তোমার বডিতে সেল মেডিয়েটেড ইমিউনিটি ও রেকগনাইজ করতে পারে কোনটা তোমার সেল, কোনটা ফরেন সেল, বুঝতে পারছো? তখন টি সেল ইমিউনিটির গুলো ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ ওন সেলকেও তোমার বডিতে থাকতে দেবে। বাইরে থেকে কোনো যদি সেল আসে তখন কিন্তু তোমার বডিতে থাকতে দেবে না, তাকে ডিস্ট্রয় করে দেবে। এটাকে আমরা বলি, দেখবে দেখো, সেই জন্য দেখবে রাইট টাইপ অফ ডোনার ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হোয়াই ইজ দ্য অর্গান ক্যান নট বি টেকেন ফ্রম জাস্ট এনিবডি?
দেখবে পার্টিকুলারলি খুব ক্লোজ রিলেশনশিপে আছে তাদের থেকে আমরা আলটিমেটলি এই ধরনের রিলেশনে আছে তারা থেকেই আমরা এরকম অর্গান নিতে পারি। ডক্টররা তখন কি চেক করে, তাদের সেলুলার জেনেটিক ফরম্যাট বা সেলুলার যে ফরম্যাট এইগুলোকে তারা চেক করে। গ্রাফট ফ্রম জাস্ট এনি সোর্স, আমরা যদি যে কোনো মানুষের থেকেই এরকম অর্গান ট্রান্সপ্ল্যান্ট করে দিই, like an animal, another primate or any humans cannot make since that graft would be rejected sooner or later, হয় দুদিনের মধ্যে তো সেই ইনফেকশন হয়ে যাবে বা কিছুদিন পর ইনফেকশন হয়ে যাবে। তাহলে এই লিভার হোক, হার্ট হোক, আই হোক, এইগুলো ট্রান্সপ্ল্যান্টেশনের সময় কোন জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, এটা আমাদের আরেকটা এমসিকিউ তৈরি হচ্ছে। কি সেটা? একটা হচ্ছে টিস্যু ম্যাচিং করতে হবে, এটাই ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া ব্লাড গ্রুপিং ম্যাচিং করতে হবে। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট থিংস বিফোর দ্য গ্রাফটিং। গ্রাফটিং মানে ওই ট্রান্সফার বলছিলাম, ওই অর্গান ট্রান্সফারকেই বলছিলাম। আর কি করতে হবে? ইমিউনো সাপ্রেশন এজেন্ট ইউজ করতে হবে, যেটা যাকে আমরা ডোনেট করছি তার ইমিউন রেসপন্সটাকে কমিয়ে দিতে হবে, তাকে ভেন্টিলেশনে রাখতে হবে যাতে তার ইনফেকশন না হয়, তার কিন্তু তার মধ্যে ইমিউনিটি পাওয়ারটাকে কিছুদিনের জন্য টেম্পোরারি ইনহিবিট করে রাখতে হবে। কারণ the body is able to differentiate self and non-self, and cell mediated immune response is responsible for the graft rejection. Very 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 important MCQ for NET. গ্রাফট রিজেকশন মানে কোনো একটা অর্গান কাউকে দেয়া হলো কিন্তু তার বডি রিজেক্ট করে দিল, এর জন্য দায়ী কে? সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স। কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারি আমরা, এর জন্য কোন সেল দায়ী? টি সেল দায়ী, কারণ টি সেলই সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্সের জন্য দায়ী। ঠিক এইভাবে তোমাকে পড়তে হবে, কোনো কোশ্চেনই না পারার কোনো ব্যাপারই নেই। তারপরে এবার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটির কথা বলি। অ্যাক্টিভ, তুমি মনে করো একটা আমি তোমাকে কোশ্চেন বলেছি, তুমি কোশ্চেনটা নিজে থেকে অনেক পড়াশোনা করেছো, ট্রাই করেছো, করে নিজে থেকে অ্যান্সার দিয়েছো, তুমি নিজে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছো অ্যান্সারটা দেওয়ার জন্য। আর একটা কি হতে পারে, তুমি কোথা থেকে তোমার বন্ধু বলে দিয়েছে, তুমি সেটাকে টুকে অ্যান্সারটা বলে দিয়েছো, তুমি অ্যাক্টিভলি ইনভলভ হওনি অ্যান্সারটা দেওয়ার জন্য, সেটাকে আমরা তখন প্যাসিভ বলবো। পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে। ঠিক আমাদের ইমিউনিটিটাও এই একই ধরনের। তুমি কি তোমার বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছো ইমিউনিটি তৈরির জন্য, নাকি বাইরে থেকে হেল্প নিয়েছো? চলো এটার উপর বেস করে আমরা দুটো টাইপের ইমিউনিটির কথা বলি। একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। তাহলে when a host is exposed to antigen, অ্যান্টিজেন ব্যাপারটা কি? তাহলে অ্যান্টিজেন হচ্ছে ফরেন এজেন্ট, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, ইটসেলফ কোনো প্রোটিনও হতে পারে, যেটা তোমার বডির পার্টস নয়। এই অ্যান্টিজেন কি কি হতে পারে সেটাকে নিয়ে তোমার এমসিকিউ কি কি হতে পারে। দেখো, ডেড মাইক্রোবস হতে পারে, লিভিং মাইক্রোবস হতে পারে, লিভিং হতে পারে, ডেড হতে পারে, আর আদার কিছু প্রোটিনস হতে পারে, অ্যান্টিবডিজ যেগুলোকে প্রডিউস করে, মানে যেগুলো আমাদের বডির মধ্যে ঢুকলে অ্যান্টিবডিজ প্রডিউস হয়, দ্যাট ইজ অ্যান্টিজেন। সেগুলো কোন কোনগুলো? লিভিং আর ডেড মাইক্রোবস, কিছু প্রোটিন, এইগুলো। তাহলে তখন তোমার বডিতে কি হয়? অ্যান্টিবডিজ প্রডিউস হয়, মানে তোমার বডিতে যখন অ্যান্টিজেন এন্টার করে তোমার বডিতে অ্যান্টিবডিজ তৈরি হয়, তোমার বডি ডাইরেক্টলি ইনভলভ হয় অ্যান্টিবডিজ প্রোডাকশনের জন্য। আবার বলছি, তোমার বডি ডাইরেক্টলি ইনভলভ হয় অ্যান্টিবডিজ প্রোডাকশনের জন্য। তখন দিস টাইপ অফ ইমিউনিটি আর কল্ড দ্য অ্যাক্টিভ ইমিউনিটি, কারণ তোমার বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট হয়েছে অ্যান্টিবডি তৈরির জন্য, ডিফেন্সের জন্য। এবার দেখো অ্যাক্টিভ ইমিউনিটি যেটা, ইট ইজ স্লো, ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ইট ইজ স্লো অ্যান্ড টেক্স টাইম, সরি এক সেকেন্ড নিচের পেজটা চলে গেছে, ইট ইজ টেক্স টাইম টু গিভ দ্য ফুল এফেক্টিভ রেসপন্স।
ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। অ্যাক্টিভ ইমিউনিটি বুঝতেই পারছো শুরু হতে বা তৈরি হতে একটু সময় লাগে, টেক্স টাইম। আর কি, গিভ ইটস ফুল এফেক্টিভ রেসপন্স তৈরি করতে, স্লো অ্যান্ড টেক টাইম, আন্ডারলাইন করো। কিন্তু ইনজেকশন অফ দ্য মাইক্রোবস ডেলিভেটরলি ডিউরিং দ্য ইমিউনাইজেশন, সরি এ দেখো ইমিউনাইজেশন যখন আমরা করি তখন আমরা কি করি, কোনো একটা ডেড মাইক্রোবসকে তোমার মধ্যে ঢুকিয়ে দিই, তখনও সেটা তোমার বডিতে কি হয়, অ্যান্টিবডিজ তৈরি হয় কি হয় না, অ্যান্টিবডিজ তৈরি হয়। তাহলে সেটাও অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, তখনও সেটা অ্যাক্টিভই হবে, তার কারণ তোমার বডি অ্যাক্টিভলি অ্যান্টিবডিজ তৈরি করেছে, তাই তো। কিন্তু এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে। আগেরটা ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, আর যখন তোমাকে আমরা ইমিউনাইজেশন করছি, আমরা ডেড মাইক্রোবসকে তোমার বডিতে জোর করে ঢোকাচ্ছি, নিশ্চয়ই সেটা ন্যাচারাল নয়, সেটা হবে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। বুঝা গেছে ব্যাপারটা? কিন্তু তোমার বডি এবার অ্যান্টিবডিজ তৈরি করবে না, তুমি অন্য কোথা থেকে অ্যান্টিবডি পাবে, তখন আমরা তাকে কি বলবো, প্যাসিভ ইমিউনিটি। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, প্যাসিভ ইমিউনিটি মানে তোমাকে রেডিমেড অ্যান্টিবডি আমরা সাপ্লাই করব, ডাইরেক্টলি গিভেন টু প্রোটেক্ট দ্য বডি এগেইনস্ট দ্য ফরেন অ্যান্টিজেন। তোমার বডি নিজে থেকে তৈরি করলো না, অন্য কেউ তৈরি করে দিয়েছিল অ্যান্টিবডি, তোমাকে সেটা আমরা ইনজেক্ট করে অ্যান্টিবডি ঢুকিয়ে এলাম। অ্যান্টিবডি কথাটাকে মেনশন করছি বারবার। তোমার বডি যদি অ্যাক্টিভলি অ্যান্টিবডি তৈরি করে, অ্যাক্টিভ ইমিউনিটি। তোমার বডি যদি অ্যান্টিবডি অ্যাক্টিভলি তৈরি না করে, তুমি কোনো বাইরে থেকে কোনো রেডিমেড অ্যান্টিবডি পেয়ে থাকো, তখন তাকে আমরা বলবো প্যাসিভ ইমিউনিটি। যেমন আমরা একটু আগে তোমাকে বলছিলাম, ওই বার্থ হওয়ার পর যে ইয়েলো কালারের যে ফ্লুইড ক্লোরোস্ট্রাম তৈরি হয় না, যেটা আমরা ফিটাসরা বেবিরা খায়, সেখান থেকেও তো একটা অ্যান্টিবডি সে পেয়ে যায়, সেটা হচ্ছে IgA অ্যান্টিবডি। সেটা বলো তো কি অ্যাক্টিভ না প্যাসিভ হবে? সেটা প্যাসিভ হবে। তার কারণ বেবির মধ্যে নিজে থেকে অ্যান্টিবডি তৈরি হয়নি, মাদার বডিতে তৈরি হয়েছিল, মায়ের বডি থেকে সেটা বেবির বডিতে গেছে। কখন গেছে? রাইট। সো ফিটাস শুধুমাত্র IgA অ্যান্টিবডি পায় তা নয়। আবার একটা মেডিকেল লেভেলের কোশ্চেন দেখো, fetus also receive some antibodies from their mother through the placenta, মানে প্লাসেন্টার থ্রুও কিছু কিন্তু অ্যান্টিবডিজ ট্রান্সফার হতে পারে। এগুলো সবই কিন্তু এক্সাম্পল অফ প্যাসিভ ইমিউনিটি। তোমার পরীক্ষার হলে তোমার বুঝে নিতে হচ্ছে কোনটা তোমার বডি নিজে থেকে অ্যান্টিবডি তৈরি করছে কিন্তু কোনটা করছে না। এই ধরনের সিস্টেমের ওপরই তৈরি হয়েছে আমাদের ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন একটা টেকনিক। দেখো এই যে ভ্যাকসিনেশন আর ইমিউনাইজেশনের ব্যাপারটা কি হয়, আমরা এখান থেকে মেডিকেল লেভেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা পার্টে ঢুকছি। দ্য প্রিন্সিপাল অফ ইমিউনাইজেশন অ্যান্ড ভ্যাকসিনেশন কার ওপর বেস করে তৈরি? বেসড অন দ্য প্রপার্টি অফ দ্য মেমোরি অফ দ্য ইমিউন সিস্টেম। আমার ইমিউন সিস্টেম কতখানি মেমোরাইজ করে রাখতে পারে, তার উপর বেস করে ভ্যাকসিনেশনের মেন বেস। কোশ্চেন হতে পারে, ইন ভ্যাকসিনেশন আমরা যখন কোনো ভ্যাকসিন দিই কাউকে, তখন কি দিই? এ প্রিপারেশন অফ অ্যান্টিজেনিক প্রোটিন দিতে পারি, অর প্যাথোজেন দিতে পারি, বা ইনঅ্যাক্টিভেটেড বা উইকেন্ড প্যাথোজেনসও দিই। যারা ডিজিজ কজ করে না সেজন্য উইকেন্ড বলছি, তাকে আমরা ইন্ট্রোডিউস করে দিই বডিতে। তখন কি তৈরি হয়? অ্যান্টিবডিজ তৈরি হয়। তখন অ্যান্টিবডিজ তৈরি হয় ইন দ্য বডি এগেইনস্ট দিস অ্যান্টিজেন। তারা কি গিয়ে কি করে? ওই যে প্যাথোজেনস গুলো যেগুলো উইক প্যাথোজেন ছিল তাকে গিয়ে অ্যাটাক করে, তাদেরকে নিউট্রালাইজ করে এবং প্যাথোজেনিক এজেন্ট গুলোকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু সেকেন্ড টাইম যখন মনে করো যারা ডিজিজ কজিং প্যাথোজেনস অ্যাটাক করেছে, সেই অ্যান্টিবডিজ গুলো সেকেন্ড টাইম ভেরি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, সেকেন্ড টাইম যখন ইনফেকশন হয় তখনও ওই অ্যান্টিজেন গুলোকে কুইক ডিস্ট্রয় করে দেয়।
প্রথমবার তো করলো, কিন্তু প্রথমবার সেটা উইকেন্ড ছিল, কিন্তু ওটা মেমোরাইজড হয়ে রয়ে গেল। ও তুমি এই ধরনের স্ট্রাকচার, তুমি আমাকে এই ধরনের ইনফেকশন করো, আমি তোমাকে এই অ্যান্টিবডিজ দিয়েই মারবো, এইটা মেমোরি হয়ে থাকলো। সেকেন্ড টাইম যখন ওই ইনফেকশন এবল মাইক্রোবসটা অ্যাটাক করলো, তখন অ্যান্টিবডিজ গুলো খুব ফাস্ট তৈরি হলো, মানে মাইক্রোবস গ্রোথ করবার আগেই তৈরি হয়ে গেল, তাদের গ্রোথ করতেই দিল না। তাহলে এই যে ভ্যাকসিন গুলো also generate the memory of the B cell and T cells to recognize the pathogens and quickly subsequent exposure and overwhelm the invaders with the massive production of antibodies। মানে ওই ফরেন মাইক্রোবস গুলো গ্রো করবার আগে এরা এই অ্যান্টিবডিজ গুলো এত কুইক রেটে তৈরি হয়ে গেল, ওদের গ্রোথ করতেই দিল না। তাহলে if a person is infected with the some deadly microbes to which quick immune response is required as in tetanus, আমরা tetanus vaccine নিই না, we need to directly inject or the preferred antibodies or antitoxin। আমরা অনেক সময় অ্যান্টিটক্সিন ব্লাডের মধ্যে ইনজেক্ট করি, যার মধ্যে কি থাকে, ওই টক্সিনটাকে নিউট্রালাইজ করবার অ্যান্টিবডিজ থাকে। তাহলে ইভেন ইন দিস কেস স্নেক বাইট, যখন কোনো সাপে কামড়ায় তখন আমরা কি করি জানো, দ্য ইনজেকশন হুইচ গিভেন টু দ্য পেশেন্টস কন্টেন দ্য প্রেফার অ্যান্টিবডিজ এগেইনস্ট দ্য স্নেক ভেনম। স্নেকের যে বিষটা তাকে নিউট্রালাইজ করবার অ্যান্টিবডিজ, সেটা আলটিমেটলি আমরা পেশেন্টদের দিই। তাহলে এই যে আমরা এক্সাম্পল দেখালাম, ভ্যাকসিনেশন হোক আর ইমিউনাইজেশনই হোক, সেটা কিন্তু সবগুলোই প্যাসিভ ইমিউনাইজেশন, কারণ তোমার বডি ডাইরেক্টলি ইনভলভ হয়নি। তাহলে কোনগুলো বললাম, স্নেক ভেনমের কথা বললাম, অ্যান্টিটক্সিনের কথা বললাম, এই সবগুলোই কিন্তু প্যাসিভ ইমিউনিটি। বারবার বলছি, তোমার বডি ডাইরেক্টলি ইনভলভ হয়নি। আমরা রেডিমেড অ্যান্টিবডি তোমাকে প্রোভাইড করেছিলাম, সেটা স্নেক ভেনমের হিসাবে হোক, সেটা তোমার অ্যান্টিটক্সিন হিসাবে হোক, এগুলো সবই প্যাসিভ ইমিউনাইজেশনের এক্সাম্পল। ক্লিয়ার? এই ব্যাপারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আজকের যুগে আমরা থার্ড জেনারেশন ভ্যাকসিন তৈরি করেছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে ইউজ করে, জানো তো। This is allowed to production of antigenic polypeptide of the pathogens in bacteria or yeast। আজকে যে কোভিডের জন্য যে ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেটা ওই থার্ড জেনারেশন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে নিয়ে। তাহলে ভ্যাকসিন প্রডিউস ইউজিং দিস অ্যাপ্রোচ allow the large scale of production, so greater availability of the immunization। যেমন একটা এক্সাম্পল শোনো, হেপাটাইটিস বি ভ্যাকসিন, যেটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে দিয়ে শুরু হয়েছে, যেটা ইস্টকে আমরা ভেক্টর হিসাবে ইউজ করেছি, মাধ্যম হিসাবে ইউজ করেছি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তৈরি করার জন্য। এটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির উপর ভ্যাকসিনটা তৈরি হয়েছে। এক্সাম্পল এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এই অবধি পার্ট আজকে আমাদের পড়বার প্ল্যানিং এ ছিল। এবার তোমরা একবার 2 মিনিট তোমাদের সময় দেবো, তোমরা একবার এনসিইআরটির বইটা একবার গো থ্রু করো, তারপর আমি একটু কুইজটা তোমাদের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবো, তারপর তোমাদের ছুটি হবে। 2 মিনিট কনসেন্ট্রেট করো এনসিইআরটির বইটা আজকের পড়াবার টপিকটার উপর। 2 মিনিটস।
সবাই ভালো করে দেখে নাও, আমি কিন্তু নাম ধরে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করব। স্যার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি একবার বলুন। হ্যাঁ পূর্বাশা, অ্যাক্টিভ মানে কি বলতো, মানে যখন তোমার বডি অ্যাক্টিভলি অ্যান্টিবডিজ তৈরি করে সেটা অ্যাক্টিভ ইমিউনিটি, সক্রিয়। আর যখন তোমার বডি মানে কি বলতো, কোনো বাইরে কোনো সোর্স থেকে অ্যান্টিবডি তোমার বডিতে ঢুকিয়ে দেওয়া হলো, তোমার বডি তো নিজে থেকে তৈরি করলো না, তখন সেই জন্য তাকে প্যাসিভ ইমিউনিটি বলি আমরা। স্যার বলো। স্যার বলছি গ্রাফট রিজেকশন ব্যাপারটা কি? গ্রাফট রিজেকশন, হ্যাঁ যেটা আমি তোমাকে বললাম, তোমার বডিতে, তোমার নয় এটা কারোর বডিতে, ভাবো আমরা কোনো কিডনি এই ধরনের অর্গান ট্রান্সপ্ল্যান্ট করছি, এবার তখন সেটাকে আমরা গ্রাফটিং প্রসেস বলি। আর গ্রাফট রিজেকশন মানে তখন তোমার তখন কারোর বডি সে ওটাকে রিজেক্ট করে দিল ওই অর্গানটাকে নিতে। এটা মেনলি টি লিম্ফোসাইটের জন্য এটা মানে অনেক সময় দেখা যায় কিডনি প্রতিস্থাপন করার পরে মারা যাচ্ছে, মানে সেই জন্যই হয়। হ্যাঁ রাইট। আচ্ছা আচ্ছা। এবার চলো, এবার আমরা রেডি হয়ে নাও ফটাফট আজকের এমসিকিউ এর জন্য। দেখি আজকে আমাদের কি কি এমসিকিউ আছে। এবার আমরা এমসিকিউ এর জন্য দেখে নিই, সবাই এবার রেডি হও এমসিকিউ এর জন্য। ওকে এবার আমরা রেডি হয়ে চলো, এবার শেয়ার করবো এই পার্টটা। তাহলে দেখতেই পাচ্ছ সবাই ইমিউনিটি বলে এই পাওয়ার পয়েন্টের পেজটা তোমরা দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখতে পাচ্ছ তো? স্যার ওকে তাহলে চলো আমি তোমাকে প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করবো, কাকে সেটা বলি, আর তোমরা অন্যরা সবাই আমাকে প্রাইভেটলি লিখে পাঠাও অ্যান্সারটা চ্যাট বক্সে। সবাই কিন্তু এখন 32 জন প্রেজেন্ট আছো ক্লাসে, তারা সবাই কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে, এখানে কেউ যেন বাদ না পড়ো। চলো তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন আমরা তোমাদের সাথে শেয়ার করতে থাকি, আমাকে অ্যান্সারটা দেখাই। প্রথম কোশ্চেন কাকে জিজ্ঞাসা করবো? প্রথম কোশ্চেন আমি জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে আমাদের আজকের কোশ্চেন, সেটা আমাদের অঙ্কিতাকে। অঙ্কিতা বলবে প্রথম কোশ্চেন। অঙ্কিতা বলবে which type of barriers do the saliva in the mouth and tears from the eyes belong? অঙ্কিতা অ্যান্সারটা দাও আনমিউট করে। অঙ্কিতা তোমার মাইক্রোফোন অন করো, আনমিউট করো। যাকে প্লিজ অ্যান্সারটা বলছি সে একটু আনমিউট করো, ভয়ের কোনো ব্যাপার নেই, না পারলেও কোনো ব্যাপার নেই, চেষ্টা করা ইম্পর্টেন্ট। অঙ্কিতার মাইক্রোফোন মনে হচ্ছে কোনো প্রবলেম আছে। ওকে চলো, অঙ্কিতা শুনতে পাচ্ছ? ওকে পাচ্ছে না। ওকে অয়ন ব্যানার্জি বলবে, অয়ন ব্যানার্জি আনমিউট করো। স্যার সি। ওকে অঙ্কিতা বলছে সি। ওকে অয়ন ব্যানার্জিও বলুক, একটু। অয়ন ব্যানার্জি স্যার বি মনে হচ্ছে, বি। অয়ন ব্যানার্জি বলছে সি, অঙ্কিতা বলছে সি, রাইট। আমরা সরি দাঁড়ান অ্যান্সারটা একটু দেখে নিই। আমরা কি বলছিলাম এখানে একটু আগে আমি তোমার পড়াবার সময় বলেছিলাম কি, সেটা হচ্ছে which type of barriers ultimately saliva in the mouth, saliva মাউথের মধ্যে কি ধরনের, সেটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স এর মধ্যেই আসছে, সেটা সেলুলার ব্যারিয়ার্স এর মধ্যে তো ডিফারেন্ট সেলস গুলো আসছে, তাই তো অয়ন? হ্যাঁ রাইট, হ্যাঁ তাহলে স্যার। এটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স হবে। ঠিক আছে, অঙ্কিতা ঠিক বলেছে, অয়ন কিন্তু ভুল বলেছে, কোনো অসুবিধা নেই। চলো কোশ্চেন নাম্বার 2, দ্য মেজর ফ্যাগোসাইটিক সেল। এটা আমাদের কোশ্চেনটার জন্য বলবে মনীষা। মনীষা একটু অ্যান্সারটা দাও। মনীষা আনমিউট করো। মনীষা আনমিউট করবে একটু। মনীষা শুনতে পাচ্ছ আমার কথা? মনীষা শুনতে পাচ্ছে না আই থিঙ্ক। ওকে আমরা তাহলে চন্দ্রবতীকে জিজ্ঞাসা করি। চন্দ্রবতী তুমি বলো অ্যান্সারটা, কোশ্চেন নাম্বার 2। আনমিউট করো চন্দ্রবতী। স্যার সি লিম্ফোসাইটস। ও অ্যান্সারটা বলছে সি, মেজর ফ্যাগোসাইটিক সেল। যদি এরকম ধরনের কিছু কোশ্চেন থাকে দেখো, তখন কিন্তু আমরা লিম্ফোসাইটস
অ্যানসারটা দেখো না, ম্যাক্রোফেজেস। স্যার বিয়েটা এবার দেখো এই লিম্ফোসাইটস আর ম্যাক্রোফেজেস এর মধ্যে এবার আমরা এই দুজোর মধ্যে কিন্তু একটুখানি এবার এর মধ্যে দেখো অ্যানসারটা আমরা ডিটাকেই ধরবো, কারণ লিম্ফোসাইট না ডিফারেন্ট টাইপসের আছে, তারা সবাই ফ্যাগোসাইটিক প্রপার্টি নাও শো করতে পারে, কিন্তু ম্যাক্রোফেজেস গুলো শো করে সবাই। সেজন্য আমরা মেজর কথাটা ইউজ করছি যখন আমরা ডি ম্যাক্রোফেজেসটার কথাই বলবো। তোমরা ঠিকই বলেছো। তারপর চলে আসি আমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেনের জন্য চলে আসছে কোশ্চেন নাম্বার 3, দ্য ইন্টারফেরন ক্যান ইউজড ফর, এটা অ্যানসারটা দেবে আমাদের, চলো বলুক আমাদের, সেটা হচ্ছে আমি নামটা বলবো সেই বলবে, অন্য কেউ নয়। সেটা আমাদের বলুক, দাঁড়াও এক সেকেন্ড, সুপ্রিম মালিক বলুক, সুপ্রিম বলো। স্যার বি বি The interferon can used for B antiviral drugs. তোমরা সবাই কিন্তু অ্যানসার দিচ্ছ না, আমি সবাইকে বলছি কিন্তু চ্যাটে অ্যানসারটা লেখো, যারা যারা এখানে প্রেজেন্ট আছো এখন 31 জন। The interferon can be used as antiviral drug হিসেবে আমরা ইউজ করে, আর সুপ্রিম আবার আমাদের বলেও ছিল একটা অ্যানসার, অবশ্যই ওকে না কোশ্চেনটা জিজ্ঞাসা করলেই হতো, ও অ্যানসারটা তার আগেই বলে দিয়েছিল পড়াবার সময়। ওকে চলো এরপর আমরা পরের কোশ্চেনে চলে আসবো। কোশ্চেন নাম্বার 4, এটাই মনে হচ্ছে, এই কোশ্চেনটা আমাদের বলবে কিঙ্কর বলুক, কিঙ্কর বলবে এই কোশ্চেনটা। কিঙ্কর আনমিউট করো, বলো দ্য অ্যান্টিবডি মলিকিউল হ্যাজ, কি হবে অ্যানসার, কোনটা অপশন হবে, অন্যরা লেখো চ্যাটে। কিঙ্কর একটু বলো, তোমার কথা শুনতে পাচ্ছি। রাইট, কিঙ্কর বলছে এ, ভেরি গুড, এটাই রাইট অপশন, যেটা অ্যান্টিবডি হ্যাজ দ্য 4 পলিপেপটাইড চেইন, একদম ঠিক। আমরা দুটো হেভি চেইন দুটো লাইট চেইনের কথা বলেছিলাম, রাইট, একদম তোমরা সঠিক অ্যানসার দিয়েছো। এইখানটা একটা ভালো কোশ্চেন তোমাদের একটু শিখিয়ে দিই আমি, এই কোশ্চেনের অ্যানসারটাকে দেওয়ার জন্য আমি ডাকছি, সেটা হচ্ছে আমাদের ইন্দ্রজিতাকে বলো। ইন্দ্রজিতা, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট অফ দ্য ইমিউনোগ্লোবিন কোথায় প্রেজেন্ট থাকে, ভ্যারিয়েবল রিজিয়ন অফ দ্য হেভি চেইন, ভ্যারিয়েবল রিজিয়ন অফ দ্য লাইট চেইন, কনস্ট্যান্ট রিজিয়ন অফ দ্য লাইট চেইন, না ভ্যারিয়েবল রিজিয়ন অফ দ্য বোথ হেভি আর লাইট চেইন? বি হবে এটা স্যার ভেরিয়েবল রিজিয়ন অফ দ্য লাইট চেইন। স্যার এটা বোথ হবে, অ্যানসারটা হবে ভ্যারিয়েবল রিজিয়ন অফ হেভি চেইন আর লাইট চেইন বোথ। হ্যাঁ, এইখানে তুমি যদি স্ট্রাকচারটা হ্যাঁ, দেখবে both-ই হবে। এনসিইআরটির বইতে দেখবে এখানে অ্যানসারটা হেভি আর লাইট চেইনের বোথ এন্ডটাই কিন্তু অ্যান্টিজেনের বাইন্ডিং এর সঙ্গে রেসপন্সিবল, এটা এনসিইআরটির বইয়ের ছবিটার সঙ্গে রেসপন্সিবল, রাইট? ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের কুইজের কোশ্চেন। তোমরা আজকে অনেকটাই ভালো পার্টিসিপেট করলে, কিন্তু সবাই অ্যানসারটা লিখবে, সবাই কিন্তু আমি পাইনি আজকে। স্যার এইচআরটি বইটা যে ছবিটা দেওয়া আছে ওখানে তো অ্যান্টিজেন যেটা বাইন্ডিং সাইট ওটা আমরা লাইট চেনে দেওয়া তো না, অ্যান্টিজেনের তো ছবিটা একটু আমি ভালো করে দেখলাম, দুটো অ্যারো আছে ওখানে, মানে দুটো, কিন্তু টেকনিক্যালি আমি যেটা তোমায় বলছি সেটা কিন্তু আমি এনসিইআরটির বই ছবিটা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু আমি যেটা ও টেকনিক্যালি আচ্ছা বলছি আচ্ছা দুটোর মধ্যে। বুঝে গেছি যাই হোক, হ্যাঁ Okay. ডি হবে ডি হবে ওকে, তাহলে পরের দিন আমাদের হিউম্যান হেলথ এন্ড ডিজিজের উপর আপ টু ইমিউনিটি পাওয়ার এত অবধি তোমার টেস্ট থাকবে, তোমরা কিন্তু খুব স্যার। ভালোভাবে পড়ো। বলো, একটু বলো। হ্যাঁ স্যার, স্যার বলছি ভেরিয়েবল